এই যে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যমগুলোতে ইন্ডিয়া টুডে, দ্য টেলিগ্রাফের মতো পত্রিকাগুলোতে খবর আসছে যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন। এর প্রেক্ষিতে রণধীর জয়সওয়ালের বরাতে বলা হচ্ছে যে ভারত জানাচ্ছে বাংলাদেশের অনুরোধ বিবেচনা বা পর্যালোচনা করা হচ্ছে। এক্সামিন শব্দটা ব্যবহার করছে, পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য আসলে মানে এটি একটা কেমন ব্যাপার? এতদিন তো ধরেন দীর্ঘদিন ধরেই এই অনুরোধটা করা হচ্ছে, অন্তত সে আওয়ামী লীগ পতনের পর থেকে, কিন্তু এর প্রতিক্রিয়ায় কখনো ভারতের পক্ষ থেকে কিছু আসে নাই। এখন দেখা যাচ্ছে ভারত বলছে এটি পর্যালোচনা করা হচ্ছে। এটি আসলে আপনাদের জন্য কেমন বিষয়টা? আজকের ফ্যাসিস্ট মব সন্ত্রাসের জনক ইউনূস, এবং আমার কথা না, যারা একদিন ইউনূসের সাথে ছিলেন, পক্ষে ছিলেন, সেই আন্দোলনে ছিলেন, তারাই এখন বলছেন ইউনূস হচ্ছে বিশ্ব ব্যয়, বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক। সেই ইউনূস কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা করতে চেয়েছিলেন সেদিন 5ই আগস্ট, কিন্তু ভারত সরকার সেদিন তাকে নিরাপদে এনে নিরাপদ জায়গায় তারা তাকে দেখভাল করছেন। আমি মনে করি বাংলাদেশ সরকার যেতে পারে, কিন্তু ভারত যেটা বলেছে, আমি মনে করি তারা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে তাদের একজন রাজনৈতিক বন্ধু হিসাবে আমি মনে করি তাদের নিরাপত্তা দেয়া, আমি মনে করি তারা সেই দায়িত্ব যথার্থ পালন। আপনি কি এটা মনে করেন, মানে এই যে যখন দুই দেশের মধ্যে কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, তারা বলছেন সম্পর্ক উন্নয়নে তারা কাজ করছেন, ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির জায়গা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন, যেখানে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এবং বাংলাদেশের সরকার থেকে তাকে ফেরানোর অনুরোধ করা হচ্ছে, বারবার ফেরানোর অনুরোধ করা হচ্ছে, এবং প্রতিটি আলোচনায় এই বিষয়টা মোটামুটি আসছে। এই যে মানে আওয়ামী লীগ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকা, তারা যে একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে কিনা ভারতের জন্য, মানে যে দেশটি তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমি মনে করি ভারত এটি মনে করে না যে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয় তাদের কাছে মানে তাদের জন্য মানে অস্বস্তিকর অবস্থা, এটা আমি মনে করি না, এবং ভারতও মনে করে না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি তাই মনে করছেন। আরেকটা পত্রিকার মানব জবিনে সম্প্রতি যে খবরটি এসেছে, সেখানে বলা হচ্ছে যে ভারত সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে দুটি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। এই হচ্ছে দুটি প্রস্তাব। আসলে দুটি প্রস্তাব, এবং সেই প্রতিবেদনে বলা হচ্ছে দুটি প্রস্তাবই তিনি ভিন্ন কৌশলে উড়িয়ে দিয়েছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারও একদম সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলবার সুযোগ হয় বা যোগাযোগের সুযোগটা আছে, কি এই প্রস্তাবটার আসলে কিরকম, কি প্রস্তাব গেছে, কার মাধ্যমে প্রস্তাব গেছে, ঠিক কি হয়েছে? ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেই দেশ মনে করে যে আওয়ামী লীগের মধ্যে একটি ঐতিহাসিক দল, ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে যদি বাংলাদেশের রাজনীতিতে, সেই দল যদি রাজনীতিতে টিকে থাকে, তাহলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে, এবং আওয়ামী লীগকে টিকে রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটা আমি মনে করি ভারতের রাজনৈতিক দল, ভারতের সরকার, ভারতের জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন, আমার বিশ্বাস তারা এটা বিশ্বাস করে, শুধু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। কিন্তু আজকে আপনি যে পত্রিকার কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছেন বা সংবাদপত্রের মালিক আছেন, তারা সবসময় বঙ্গবন্ধুর তনয়ের বিরুদ্ধে তারা সবসময় লিখে এসেছেন, সবসময় আলোচনা করেছেন, সবসময় ষড়যন্ত্র করেছেন। কারণ আপনি যেটা বলেছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ করতে চাইতে, পরিশুদ্ধ লোক তো বাংলাদেশে আমি মনে করি দুইজন লোক হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ছিলেন, যার চিন্তা চেতনায় ছিল বাংলাদেশ বাঙালি। তিনি নিজের স্ত্রী সন্তানদের চাইতো বাংলাদেশ বাঙালিকে বেশি ভালোবাসতেন। একটু অনেক উদাহরণ দেওয়া যাবে। তাকে দিয়ে তো এখন আওয়ামী লীগ গঠন করা সম্ভব না। আমি মনে করি আর একজন হচ্ছে শেখ হাসিনা, যে চিন্তা চেতনায়
বাংলাদেশ বাঙালিকে নিয়ে ভাবে, এবং আজকে প্রমাণ হয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশ বাঙালিকে নিয়ে না ভাবতো তাহলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব চলে যেত না, শেখ হাসিনা ক্ষমতার থেকে সরে যেত না। আজকে কিন্তু এই সেটা প্রমাণটা আপনাদের কাছে হয়েছে, আর কার কাছে হলো প্রমাণটা? না না, এটা প্রমাণিত হয়েছে সব বাংলাদেশের মানুষের কাছে। আজকে আপনি জানেন যে সাংবাদিক, আমি নাম বলি, আজিজ আহমেদ, যিনি বলছেন আমি একদিন শেখ হাসিনার সমালোচনা করছি, কিন্তু শেখ হাসিনা ঠিক ছিল, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে, আমি ইউনূসের পক্ষে কথা বলে, কারণ ইউনূসের মতো একটা ভণ্ড প্রতারক এবং মির্জাফর বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন শেখ হাসিনাকে, একমাত্র শেখ হাসিনাই চিনতে পেরেছিলেন, শেখ হাসিনাই আপোষ করেন নাই। এটা আমার কথা না, আজিজ সাহেব আপনিও চেনেন। আজকে আনিস আলমগীরের মতো লোক তারাও বলছেন, আজকে গোলাম মওলা রনির মতো তারাও করছে, সে কিন্তু আওয়ামী লীগ করে না। না, সবাই আসলে আপনার কথা এতটুকু ঠিক। আমার অনুষ্ঠানেও তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা হচ্ছে, আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো তারা ব্যবহার করছেন, কিন্তু শেখ হাসিনা পরিশুদ্ধ এই বিষয়টা তো তারা বলছেন না, মানে প্রমাণিত। আমি শেখ হাসিনা পরিশুদ্ধ কেন আমি আপনাকে বলি। আজকে আপনার সিএসবি নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করছেন, সেখানে তো বের হয়ে আসছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে, কারা শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছেন, কেন করেছেন। হ্যাঁ, 15 বছর ক্ষমতায় ছিল। আজকে আপনি বলেন, আজকে যখন আপনি এই যে হামের টিকা দিতে পারতেছে না, তখন ওই সাধারণ মানুষ শেখ হাসিনার কথা স্মরণ করছেন। এবং শেখ হাসিনা 90% শিশুকে টিকাদান দিয়ে এসেছেন। এবং আপনি জানেন, তখন আপনি একজন পতিতদশা সঞ্চালক ছিলেন, এবং আপনি দেখেছেন তখন যে করোনার সময় যে মহামারী আকারে ধেয়ে এসেছিল, অনেকেই বলেছেন 1 কোটি লোক মারা যাবে। শেখ হাসিনা বিনা পয়সায় করোনার টিকা সংগ্রহ করে মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। এবং সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, সেই সময় বলা হয়েছিল তেলের সংকট হবে, বিদ্যুতের ঘাটতি হবে, সেই সময় সেই ক্রাইসিস হয়, মানুষের কষ্ট হয়েছে, করোনার সময় মানুষের কষ্ট হয়েছে, কিন্তু সেই ক্রাইসিস তিনি দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। এটি শেখ হাসিনা করেছেন। এবং 24 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে আসে, তখন স্বাস্থ্য খাতে টাকা ছিল 42,407 কোটি টাকা। আজকে এই 1.5 বছর বা 18 মাসে একটি এই টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারেন নাই। আমি মনে করি আজকে প্রায় 300-র বেশি শিশু মারা গিয়েছেন হাসপাতালগুলো, তাহাজারি আত্মনাদ বাবা মার। আজকে তো আমি মনে করি এই সরকার যদি এই শিশু হত্যার দায় দায়িত্ব থেকে এড়াতে চায়, তাহলে তো ইউনূসের বিচার করা উচিত। আজকে শেখ হাসিনাই মানুষ এরকম সমালোচনা সরকার দায়িত্বে ছিল, আপনি সমালোচনা অনেক কিছুই করতেই পারেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং এখন আসলে সেই সমালোচনাগুলো হচ্ছেও। কিন্তু আমি সেই রাজনৈতিক জায়গাটাতে আসলে কথা বলতে চাই যে ভারতের সংবাদপত্রের প্রতিবেদন বা বাংলাদেশের যে প্রতিবেদন, আপনি বলছেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের কিছু সাংবাদিক বা কিছু গণমাধ্যম। এখন এই প্রতিবেদন প্রকাশের আপনি কি তাহলে অস্বীকার করছেন যে ভারত এরকম কোনো প্রস্তাব দেয়নি? আমি মনে করি এরকম কোনো প্রস্তাব দেয়নি ভারত। আমি মনে করি এরকম কোনো প্রস্তাব ভারত দেয়নি। আপনি কি মনে করছেন নাকি আপনি জানেন আসলে বিষয়টা? না, আমি মনে করি। আচ্ছা, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ভারত এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। কারণ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে, আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে একমাত্র বিকল্প হচ্ছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। দেখেন, শেখ হাসিনার 78 বছর বয়স, বারবার আসলে এই প্রসঙ্গটা আসে। 78 বছর বয়স, শেখ হাসিনার বিকল্প যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ আমি না, শেখ হাসিনাতে পুলিশ স্টাফ না। শেখ হাসিনা যাকে নির্ধারিত করবে তিনিই হবেন ভবিষ্যতের নেতা। এখানে এস এম কামাল কিন্তু কোনো মানে দলের জন্য অপরিহার্য না। আমি আপনাকে বলি, আপনি বলতে পারেন আওয়ামী লীগের সময় হয়েছে, আওয়ামী লীগের সময় যতটুকু বিতর্কিত হয়েছে বা সাংগঠনিক দুর্বলতা হয়েছে, এটা আমার কারণে হয়েছে।
আমরা যারা কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা মন্ত্রী ছিলাম, আমরা যারা এমপি ছিলাম, আমরা যারা প্রশাসনের থেকে শেখ হাসিনার পাশে থেকে কাজ করেছি, আমরা যারা বিভিন্ন সংস্থার লোক ছিলাম, আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব, শেখ হাসিনার চোখের ইশারা বুঝে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এবং আমাদের আচার আচরণের কারণে অনেক সময় সেটি আওয়ামী লীগ হোক, সহযোগী সংগঠন হোক, কোনো ব্যক্তির আচরণের কারণে দল বিতর্কিত হয়েছে, দল প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের কথাবার্তায় দল বিতর্কিত হয়েছে। এবং এর দায়িত্ব এসেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা 24 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করছেন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দলের কর্মীদের নিয়ে। কিন্তু তার দায়িত্ব আপনি বলছেন যে শুধু মানে নেতা কর্মীদের, এমপি মন্ত্রী যারা ছিলেন আপনার আশেপাশে তাদের, কিন্তু শেখ হাসিনা কেন এই তাদেরকেই রাখলেন যারা বিতর্কিত করছেন তাদেরকে? মানে শেখ হাসিনা একজন দক্ষ নেত্রী আপনারা বলছেন, তাহলে এই দক্ষতার সাথে তিনি কি নেতৃত্বটা হ্যান্ডেল করেন নাই? মানে শেখ হাসিনা আমাকে যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন, আমার ত্যাগ দেখে, দলের প্রতি আমার দায়িত্ব কর্তব্য দেখেই করেছেন। আমি যখন দায়িত্ব পেয়েছি তখন যদি আমি শেখ হাসিনার ইশারা অনুযায়ী কাজ না করি, আমার এজেন্ডা বাস্তবায়ন করি, এবং শেখ হাসিনা অনেককেই ছুঁড়ে ফেলায় দেয়, সেটা সময়ের অপেক্ষায় লাগে। আজকে আপনি যেটা বলছেন যে হ্যাঁ শেখ হাসিনা একটি দক্ষ সংগঠক, দক্ষ, সে কি এইগুলো দেখছে, এবং সে পর্যায়ক্রমে কিন্তু এইগুলোকে যারা এইগুলো করে ধীরে ধীরে কিন্তু তাদেরকে বাদ দেয়। একটু বেশি সময় কি নিয়ে ফেলছেন যে পুরোটাকে বাদ হলো? আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি জনাব এস এম কামাল হোসেন, যে মানে আপনি বলছেন যে আসলে দায় কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি তাদের, বা যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তাদের দায়। এখন আচ্ছা সময় নিচ্ছেন, এখন তো এতদিনে এসে অনেক কিছু বুঝে যাবার কথা, পতনেরও 2 বছর হয়ে গেল প্রায়। এখন এসে সেই নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাদেরকে বাদ দেওয়া, এখানেও কোনো রিফাইন করা, মানে পরিশুদ্ধ করা নেতাকর্মীদের মধ্যে সেরকম? আমি আপনার আমাদের দলের নেতৃত্বের পরিবর্তন হয় সম্মেলনের মধ্যে দিয়ে। আমাদের কিন্তু প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়ে, প্রতি 3 বছর অন্তর অন্তর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতো, এবং সেই সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্বের পরিবর্তন হতো। ধরেন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমাকে আমার কাজে যদি আমি যদি বিতর্কিত কোনো কাজ করে থাকি, আমাকে বাদ দিয়ে আরেকজনকে আনতে সম্মেলনের মাধ্যমে। সম্মেলন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু তারা অপেক্ষা করে, উনি কাউকে বাদ দিতে চাইলেও কিন্তু সম্মেলনের আগে বাদ দেন না, যদি সে কোনো বড় অপরাধ না করে থাকে। তা আমাদের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা যারা সাংগঠনিক কর্মকাণ্ড করতে ব্যর্থ হয়েছি, বা আমরা যারা ধরেন এমপি মন্ত্রী ছিলাম, আমরা যারা জেলার দায়িত্বে ছিলাম, আমরা যারা উপজেলার দায়িত্বে ছিলাম, আমাদের কর্মকাণ্ডের দলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যদি এইটু হয়ে থাকে বিতর্কিত, উনি পর্যায়ক্রমে তাদেরকে সেখান থেকে সম্মেলনের মাধ্যমে বাদ দিতেন। কিন্তু উনি যাকে এনেছেন তিনি কিন্তু ত্যাগী, দুঃসময়ের কর্মী এনেছেন। আমরা হয়তো দায়িত্ব পাওয়ার পর আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করেছি, একটু হতে পারে, কিন্তু আপনি আজকে তৃণমূলের কর্মীদের কাছে কিন্তু আমি অপরিহার্য না, এটা বাস্তবতা। তৃণমূলের কর্মীদের কাছে শেখ হাসিনার চেয়ে অপরিহার্য। এরকম অনেকবার চেষ্টা করা হয়েছে, দেন শেখ হাসিনা তো রাজনীতিতে আসতে চাননি। আমি যদি এখন আপনি যেহেতু তুলেন অতীতে যেতে, 81 সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন, এটা শেখ হাসিনা চাননি। তৃণমূলের কর্মীরা সেদিন আওয়ামী লীগের ভিতর যে বিভেদ, যে দ্বন্দ্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যখন ঘুরে দাঁড়াতে পারতেছেন, আওয়ামী লীগ যখন ব্র্যাকেট বন্দী হয়ে গিয়েছেন, তখন কিন্তু তৃণমূলের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু তারা আওয়ামী লীগের সভাপতি হইতে ইচ্ছা প্রকাশ করেছেন, হয়েছে। এখন শেখ হাসিনা অপরিহার্য, শেখ হাসিনা 1 নম্বর নেত্রী, কিন্তু তারপর কি দল গঠনে, তারপর মানে দলের কাজ করতে এখন গুরুত্বপূর্ণ নেতা কারা? ওবায়দুল কাদের যেমন এখন অনেকটাই অসুস্থ হয়ে বাইরে আছেন, সিনের বাইরে অনেকটাই। জি না, দল গঠনের এখন যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে তাদেরকেই উনি নির্দেশনা দিচ্ছেন দলকে গোছানোর জন্য। তাদের মাধ্যমে দল গোছানোর মধ্যে দিয়েই উনি দলকে আবার দরকার জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, আমাদের কাজ উপর যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে দিয়ে
আমরা আমাদের দলের কর্মকাণ্ড স্বাভাবিক পরিচালনা করতে, তখন সম্মেলনের মধ্যে দিয়েই নেতৃত্ব অনেকেই বাদ যাবে, নতুন নেতৃত্ব আপনাদের আসবে, সম্মেলন তরুণ কবে হবে এই পরিস্থিতিতে? সম্মেলন হবে কবে? আমরা সম্মেলন হয়তো ধরেন আমাদের কার্যক্রম যখন নিষেধাজ্ঞা যখন প্রত্যাহার হয়ে যাবে, তখন আমরা সাংগঠনিকভাবে আমাদের তার মানে কর্মকাণ্ড এই করি। বড় সময়টা জুড়ে এই নেতারাই, যাদেরকে আপনি বলছেন তাদের হয়তো দক্ষতার অভাব আছে, তারা হয়তো বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, মানে তারাই থাকবেন দায়িত্বে? না, আপনি একটা দল কিন্তু বছরের পর বছর সম্মেলন করে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছোট ছোট দলও কিন্তু সম্মেলন ঠিক মতো করে না। একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বছর সম্মেলন করে, প্রতি 3 বছর অন্তর অন্তর। একমাত্র রাজনৈতিক দল। আজকে যারা ক্ষমতায় আছে তাদের জাতীয় সম্মেলন কবে হয়েছে তারা বলতে পারবে কিনা সন্দেহ।